যদি গোসাবাবাসীর জন্য এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটালের ব্যবস্থা শাসক দল করে দিত। 12 বছর ক্ষমতায় আছে, এগুলো না করার জন্য আমাদেরকে রাজনীতিতে আসতে হয়েছে, আমাদেরকে মানুষকে সচেতন করতে হচ্ছে, ওই জন্যই আমরা রাজনীতির ময়দানে এসেছি। আজকে মা বোনেদের কথা বলুন, যাদের প্রসব বেদনার সময় হয়ে আসে, তাদেরকে কি করতে হয়? খেয়া পার করে নিয়ে যেতে হয়। এই কঠিন কষ্টটাকে নিরসন হওয়ার জন্য কেন পারছে না শাসক? খেলা মেলা হ্যান ত্যান করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। মাত্র কয়েক কোটি টাকা ইনভেস্ট করলে এই দ্বীপেতেই একটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে যাবে। আমার মা বোনগুলো অন্তত শান্তির সাথে তাদের সন্তানগুলোকে যেমন ভূমিষ্ঠ করবে, অন্তত এই যাতায়াতের কষ্ট থেকে নিরসন পাবে, এটাই আমাদের বলার। ওই জন্যই আমাদেরকে রাজনীতির ময়দানে আসা। এদিকে মা বোনের হাতে 500,000 ধরিয়ে দিচ্ছে, মায়েদের যেটা ন্যূনতম চাহিদা সেটা মায়েদেরকে দেওয়া হচ্ছে না। স্বল্প সময় বেশি কথা বলা যাবে না হয়তো। যারা এসেছেন অনেকক্ষণ ধরে আছেন, ধন্যবাদ জানাই। আমাদের কমিটিদেরকে ধন্যবাদ জানাই যারা ব্যবস্থা করেছেন। আমি বিধানসভায় আপনাদের সম্পর্কে কিছু জানার পরে বাজেট অধিবেশনের সময় আপনাদের নিয়ে কিছু বলেছি, একটু শুনবেন? শুনলে আবার তৃণমূল বন্ধুদের তো রাগ হবে। তো কার রাগ হচ্ছে, কার কি হচ্ছে ও নিয়ে ভাবি না। আমি বিধানসভায় যখন বাজেট অধিবেশন ছিল প্রথমবারে, তখন আমি বিধানসভার মধ্যে এই সুন্দরবনবাসীর জন্য আমি কিছু ডিমান্ড রেখেছিলাম। তার মধ্যে অন্যতম প্রধান ডিমান্ড ছিল যে আমরা প্রতি বছরে দেখি প্রায় বছরে কোনো সময় আফান ঝড়, কোনো সময় জোয়াশ, কোনো সময় বুলবুল, তো কোনো সময় আইলা, এই ধরনের তো হয়েই যায়। আর সুন্দরবনবাসী ক্ষতিগ্রস্ত হয় তাদের চাষযোগ্য জমিতে বা যেগুলো পুকুরে মাছ চাষের জায়গাতে নোনা জল চলে আসার ফলে সেগুলো নষ্ট হয়ে যায়। একটা কিছু সময় তাদেরকে উঁচু কোনো জায়গায় রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপরে বাড়ি ফিরে চলে আসার পরে সারা বছর আর খোঁজ রাখে না। ভুল বলছি নাকি ভাই? কিন্তু যে ক্ষতিপূরণ পাওয়ার দরকার সেটা আপনারা পান না। আয়লা ঝড়ের ক্ষতিপূরণ এখনো পায়নি এই দ্বীপের বাসী। ভুল বলছি নাকি ভাই? তো সেইগুলো সব মাথায় রেখে আমি বিধানসভার মধ্যে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই মাটির বাঁধে আর চলবার সময় নাই, আর থুতু দিয়ে আঠা চানা হবে না। এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলোকে নির্মাণ করা হোক, অর্থাৎ কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিজ্ঞানসম্মতভাবে হবে। তার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করলে সুদীর্ঘ বছর ধরে সুন্দরবনবাসী আর বানের জলে বলুন না আর বাঁধ ভাঙা জলে তাদের সম্পত্তি আর ক্ষতিগ্রস্ত হবে না। এই দাবিটা আপনাদের জন্য তুলেছি, এটাই আমার অপরাধ। ওই জন্য আমাকে সুকৌশলে 41 দিন ধরে জেলের মধ্যে রেখেছে। আমি বিধানসভার মধ্যে আপনাদের হয়ে একাধিক দাবি তুলেছি। আমাদের যারা এসটি এসসি সমাজের মানুষ আছেন তাদের কোটাতে নন এসটি এসসিরা চাকরি করছে, তো এটা কেন হচ্ছে? মন্ত্রীকে প্রশ্ন করেছি যে আজ পর্যন্ত কোটা সার্টিফিকেট আপনি ধরেছেন আর কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন? মন্ত্রী উত্তর দিতে পারেন না, মাথা হ্যাট করে নিয়েছেন। সেই রাগে আমাকে বিধানসভার 41 দিন জেলে রেখে দিয়েছে। তা বলে কি কথা বলা আমি বন্ধ করে দেব? আমি কথা বলা বন্ধ করব না। আপনারা অনেকে জানেন ওয়াকফ প্রপার্টি চর্চিত বিষয়। ওয়াকফ প্রপার্টি এই শাসকের আমলে লুট হচ্ছে, কিন্তু একইভাবে হিন্দু সমাজের ভাইদের দেবত্ব সম্পত্তি আছে। আমি যদি ভুল বলি, হিন্দু সমাজে যারা আছেন, পিছিয়ে বর্গে যারা আছেন আমাকে বলবেন, আমি রেকটিফাই করে নেব। দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, সেটা বিক্রি করা যায় না, কিন্তু এই শাসকের আমলে একদম সেটাও ছাড়ছে না। তো আমি বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে যেমন ওয়াকফ সম্পত্তি নিয়ে আমি আওয়াজ তুলি, একই সাথে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য আওয়াজ তুলছি। আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে ওয়াকফ প্রপার্টি যেমন উদ্ধার করব, দেবত্ব সম্পত্তি উদ্ধার করে যে মন্দিরের নামে আছে তাকে যথাযথভাবে আমরা বুঝিয়ে দেব। এটাই আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। আমি যখন আনিস খানের বাড়ি যাচ্ছি, আনিসের উপরে অত্যাচার হচ্ছে কেন? ওয়াকফ প্রপার্টির কথা বলছি, বকটুই নিয়ে কথা বলছি, তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি। যখন বিদ্যুৎ মন্ডলের বাড়ি যাচ্ছি, জল জমি জঙ্গলের অধিকারের কথা বলছি, ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়ে সমালোচনা করছি, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখনই নাকি আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। ভাই যাব কোন দিকে? যাব কোথায়? ওয়াকফ প্রপার্টির কথা বললে আমি বিজেপির দালাল, আর দেবত্ব সম্পত্তির কথা বললে আমি মুসলমানদের দল।
এই মুসলমান হিন্দু করে করে এরা 75 বছর ধরে ভাই লুটে খাচ্ছে। যখন এই বাঁধ ভাঙে তখন হিন্দু মুসলমান কেউ থাকে ভাই? আর এরকম কোনো হয় নাকি যে মুসলমানের বাড়িতে বাঁধ ভাঙা পানি ঢুকে গিয়েছে আর হিন্দু ভাইয়ের বাড়ি ঢোকেনি, বা হিন্দু ভাইয়ের বাড়ি ঢুকে গিয়েছে মুসলমান ভাইয়ের বাড়ি ঢোকেনি? এরকম হয় নাকি? ক্ষতিগ্রস্ত কারা হয়? মানুষ হয়। তাই আপনাদের বলবো ঐক্যবদ্ধ হন। আমাদেরকে সুকৌশলে যাতে যাতে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে লাগিয়ে রেখে রাখার চেষ্টা করছে। আর বাবুরা, কলকাতার বাবুরা, তাদের দিল্লির বাবুরা, তাদের সম্পত্তি বেড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির মহাশয়ের ভাইপো অভিষেক ব্যানার্জি মহাশয়, আপনারা নিশ্চয়ই জানেন, তার 20 বছর, তার 10-15 বছর আগে সম্পত্তি কি ছিল এখন জানেন? আর এখন দেখেন সম্পত্তি কত বেড়েছে। উনি মুসলমানকে বাঁচাবার ঠিকা নিয়ে সম্পত্তি বেরিয়ে চলছে। আর অমিত শাহজির ছেলে জয় শাহজি, বিজেপির বড় নেতা, তার ছেলের 1 বছরে 15,000 গুণ সম্পত্তি বেড়ে গেছে। আর গোসাবারবাসী ওই কম বেশি প্রতি বছরে ঝড়ে বাঁধ ভাঙবে, তার বাড়ির সবজির ক্ষেত আর পুকুরগুলো নষ্ট হয়ে যাবে, এখানে বলার আর কেউ নাই। তাই গোসাবাবাসীকে বলবো, কাঁধে কাঁধ মিলান, ঐক্যবদ্ধ হন। ধর্ম স্থানে থাকবে। হিন্দু ভাইরা মন্দিরে পুজো করবে, মুসলিম ভাইরা মসজিদে নামাজ পড়বে। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে অধিকারের নিরিখে লড়াইয়ে আসুন। আজকে মা বোনকে 500 দিচ্ছে, আর মা বোনের সন্তানকে 20 লাখ টাকায়, 15 লাখ টাকায়, 10 লাখ টাকায় চাকরি কিনতে হচ্ছে। তা বাপ ভাই সহ মা বোনেরা আওয়াজ তুলুন। 500,000 পরে হবে, সেই 330 টাকা ফর্ম ফিল আপ করে, 550 টাকা ফর্ম ফিল আপ করে যে চাকরির সেই সময় ফিরিয়ে নিয়ে আসতে হবে। মেধাকে কোনো রকম ভাবে বিক্রি করতে দেওয়া যাবে না। এই আওয়াজটাও কিন্তু গোসাবাবাসীকে তুলতে হবে। এই আওয়াজটা যাতে না তুলতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে, সেই জন্য হিন্দু মুসলমানের খেলা আপনার আমার মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। 800 দিনের উপরে SL/ST যারা হবু শিক্ষক শিক্ষিকারা কলকাতার রাজপথে আন্দোলন করছে, সেখানে বড়দিনও পালন করছে, দুর্গাপুজো পালন হচ্ছে, ঈদের নামাজও সেখানেই পড়ছে। সেখানে দেখুন আপনার আমার বাড়ির সন্তানেরা আছে, যাদের অর্থ নাই মেধা আছে তাদেরকে বঞ্চিত করে, যাদের মেধা নাই অর্থ আছে তাদেরকে শিক্ষকতার ব্যবস্থা করে দিয়েছে, যাতে করে আপনার আমার বাড়ির সন্তানগুলোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। তার বীজ ওখানে বপন হচ্ছে কলকাতার বাবুদের দ্বারা। তাই আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক হন, কাঁধে কাঁধ মিলিয়ে অধিকারের নিরিখে লড়াইয়ে আসুন। কোন জায়গায় বলছে সংখ্যালঘুদের জন্য 99% কাজ করে দিয়েছি। সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতে 10,000 শূন্য পদ এখন আছে, বলছে এদিকে 99% কাজ করে দিয়েছি। ঠিক একইভাবে বলছে আমি ST/SC-দের জন্য এই করেছি সেই করেছি, অনেক কিছু করে ফেলেছি। কিন্তু তথ্য তুলে দেখছি তো ST/SC ভাইদের যে কোটা ছিল চাকরিতে, সেটাও লুট হয়ে যাচ্ছে। কিন্তু ভাষণবাজিতে 1 নম্বর হয়ে গেছে যে সংখ্যালঘু, ST/SC, দলিত, আদিবাসী কারো বাদ যায় না, সবাই উন্নয়নের জোয়ারে ভাসছে, গলা অব্দি জল, গলা অব্দি পানি নিয়ে ভাসছে, এবার ডুব্বো ডুব্বো করছে। তাই সময় এসেছে, ঐক্যবদ্ধ হন, আপনার অধিকার আপনারা বুঝে নেন। ঐক্যবদ্ধ না হলে কেউ অধিকার আপনাকে দেবে না। আপনাকে ঐক্যবদ্ধ আপনারা হলে অধিকার আপনার বাড়ির দরওয়াজার সামনে চলে আসবে। ভাই সময় স্বল্প, এখানে কি কোন দুটো বিষয় নিয়ে বেশি, মানে কর্মজীবী কিসের ওপরে, কর্মসংস্থান কি আছে আপনাদের ওখানে? চাষবাস আছে। তো চাষি ভাইদের জন্য কয়েকটা কথা, প্রকল্পের কথা বলি। এটা বললে তৃণমূলের ভাইরা আরো বেশি রেগে যাবে। আমার আসবার কথা ছিল, বলছিল কে বলে নামটা কি, খেয়া না বড় নাকি লঞ্চ ছিল, বন্ধ করে দিয়েছে। আমি আসার পথে শুনছিলাম খেয়াও নাকি বন্ধ করে দেবে বলছিল। আমি আমার শাহাবুদ্দিনকে জিজ্ঞাসা করুন, আমি বললাম আমার নাম নওশাদ সিদ্দিকী, আমি ক্ষেত্রে হলেও আমি ওদের কাছে গিয়ে পৌঁছাবো বলেছি। এদেরকে জিজ্ঞাসা করুন, আমি কথা দিয়েছি। হয়তো আমার দুঃখিত, যে জায়গায় গিয়েছিলাম সেখানে একটা সমস্যা তৈরি করেছে, সমস্যার জন্য আমি যথাসময়ে এসে পৌঁছাতে পারিনি, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি বলেছি যদি খেয়াও না দেয় আমি সাঁতার কেটে হলেও যে পৌঁছাবো, ওদের কাছে পৌঁছাবো। এসেছি আপনাদেরকে কয়েকটা কথা বলবো। ভোট দেবেন না দেবেন আপনাদের একটা এখতিয়ার, আমি জোর করে ভোট নেওয়ার পক্ষে নয়। তবে যদি ভোট আমাদেরকে দেন, আমরা দুর্নীতি মুক্ত, চোর মুক্ত, তোলাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা দেব, এটা দায়িত্ব নিয়ে বলছি আমি। এবার আপনাদের ইচ্ছা, ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের এখতিয়ার, জোর করতে নাই। কৃষক বন্ধু যারা আছেন, পশ্চিমবাংলার সরকারের একটা প্রকল্প আছে, কোন কৃষক যদি 60 বছরের নিচে মারা যায়
তার পরিবার এককালীন 2 লাখ টাকা পাবে ক্ষতিপূরণ হিসাবে। আমি চাই না কেউ মারা যাক, কিন্তু সকলে মৃত্যু অনিবার্য। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। কিন্তু এখানে যে কৃষি প্রধান এলাকা বলছেন আপনাদের, আপনারা একটা কৃষক বলুন যে আপনারা এই প্রকল্পের কথা জানতেন। জানলে বলবেন ভাই। আমি কিন্তু আপনার ভাইজান বলছে বলে বা বিধায়ক বলছে বলে, বিধায়কের সভাতে এসেছি বলে মিথ্যে কথা বলে চলে যাবে, এ আমার ভক্ত চাই না ভাই, আমার দলের সমর্থক চাই না। ভুলটাকে ভুল ধরিয়ে দিতে হবে। রাজা তোর কাপড় কোথায় বলার ছেলের আজকে অভাব। যত বেশি হবে বলা যে তোর কাপড়টা কোথায়, রাজার টনক নড়বে। তো একটা প্রকল্প আছে কৃষক বন্ধুদের জন্য, যদি কোনো কৃষক 60 বছরের নিচে মারা যায় তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা পাবে। আজ পর্যন্ত কেউ পেয়েছেন? 12 বছরের উন্নয়ন তো এখান থেকে বইছি আপনাদের, না? তো এটা বলেনি, এটা বলাই আমাদের অপরাধ। আর আইএসএফ এসেছে আপনাদের অধিকারগুলোকে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। খোঁজ নিয়ে দেখুন আপনাদের এলাকার যদি কোনো 60 বছরের নিচে কৃষক মারা যায়, তার নামে অন্যজন হয়তো ফর্ম ফিল আপ করে জমা দিয়ে টাকাটা তুলে নিয়েছে। তাহলে ওটা পাবেন কিভাবে? প্রত্যেকের আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু মৃত্যু তো অনিবার্য, মৃত্যু হবেই। যদি কারো পরিবারের থেকে হয়ে থাকে বা যদি আগামীতে কেউ হয়, কিভাবে করবে? আগে ছিল এডিও, এখন এডিএ। বিডিও অফিসের একটা নিচে অফিসার থাকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। সেই অফিসে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে জমা দেবেন। বিডিও অফিসের মাধ্যমে অনেক ক্ষেত্রে স্প্রে মেশিন কিনতে হয়, আবার সাবসিডিতে স্প্রে মেশিন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে বিডিও অফিস থেকে ফ্রিতে চাষ করার জন্য স্প্রে মেশিন থেকে শুরু করে, সার থেকে শুরু করে, গাছের চারা থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক জিনিস পাওয়া যায়। আর চাষবাসের ইকুইপমেন্ট সেটা সাবসিডিতে পাওয়া যায়। এই এখানে যারা আছেন কৃষি সম্প্রদায়ের মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, একটা কি ওই পরিষেবার মধ্যে আছেন? আচ্ছা, আপনারা এই ওগুলো দেওয়া হয় আপনারা কি জানেন? এগুলো জানতেন? জানলে বলবেন, কেন জানায়নি? খোঁজ নিয়ে দেখুন, সেগুলো উঠে যায়। ফ্রিতে হয়তো স্প্রে মেশিন দেওয়ার কথা আছে, বা সাবসিডিতে যে মালটা আছে সেগুলো খোঁজ নিয়ে দেখুন। আপনাদের নয়, নকল লোককে কৃষক সাজিয়ে সেই মালটা তুলে নেয়। আপনাদের যখন দরকার হয় সেই মালটা আপনাদেরকে হয়তো দোকানে গিয়ে আবার কিনতে হয়। এই লুটপাট চলছে, এর বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি। এই লুটপাট চলছে, এটাকে বন্ধ করার জন্য আমরা এসেছি। এগুলোকে আপনাদেরকে সজাগ সচেতন হতে হবে। তার এইগুলো বলাটাই আমাদের অপরাধ হয়ে যায়। যেগুলো বলার কি দরকার যাবে? প্রাকৃতিক ঝড় গিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছেন, আমরা পেপারে পড়েছি, একটু কষ্ট অনুভব করেছিলাম। কিছুটা হলো পেপারে, ইলেকট্রনিক্স মিডিয়াতে বা আমাদের যারা এখানকার সম্পর্কে যাদের সাথে আছে ফোনের মাধ্যমে। কিন্তু এখন এসে বুঝতে পারছি যে আপনারা কতটা কষ্টের সামনে রেখে আপনাদের জীবনযাপন করেন। মায়েরা আছেন এখানে, দেখছিলাম আসছিল মায়েরা, রাস্তায়তে অনেক মা বোন দাঁড়িয়েছিল। তাদের চিকিৎসা পরিষেবা নিতে কোথায় যেতে হয়? গোসাবাতে গেলে পাওয়া যায় তো ঠিকঠাক? কোথায়? ক্যানিং হতে হয়, না হলে আবার সেই কলকাতায় যেতে হয়। প্রশ্ন এখানে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এখানে মঞ্চ বাঁধার প্রয়োজন হতো না।